মনে পড়ে রবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি। আজ হায় রবি রায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে রবি রায়, মনে পড়ে রবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি। আজ হায় রবি রায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে রবি রায়। চারিদিকে গোলাগুলির শব্দে অন্তরাত্মা কেঁপে ওঠার জোগাড়। যদিও এরিয়াটিতে নো এন্টার সিল লাগানো বিদায় আপাতত এরিয়াটিতে কোনো মানুষের আনাগোনা নেই। যদিও এরিয়াটিতে নো এন্টার সিল লাগানো বিধায় আপাতত এরিয়াটিতে কোনো মানুষের আনাগোনা নেই। দৌড়াকাশে কিংবা আশেপাশে কোনো পাখ পাখালির দেখাও নেই। নির্জন পরিবেশে গুলির এমন মরণাত্মক শব্দের সাথে ঝরে পড়ছে অজস্র প্রাণ। তখনই কেউ দ্রুত কণ্ঠে বলে উঠল, সিচুয়েশন আন্ডার কন্ট্রোল স্যার। আতঙ্কবাদীদের অনেকেই আমাদের হাতে বন্দী। পালের গদাকে আমরা চাইলে এক্ষুনি অ্যারেস্ট করতে পারি। ওকে, গুড জাবিদ, ইউ টেক ইউর পজিশন অ্যান্ড রিদি ফলো মি। দুইজনই উচ্চ কণ্ঠে ব্যস্ত স্বরে বলে উঠল। ওকে স্যার। দেশের কুখ্যাত আতঙ্কবাদী অ্যান্ড ড্রাগস ডিলার আনিস মির্জা দেশের যুব সমাজকে মাদকে আসক্ত করে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছিল। আজ বিদেশি বায়ারদের সাথে তার খুব বড় একটা ডিল ফাইনাল হওয়ার কথা ছিল, কিন্তু কোথা থেকে কি হয়ে গেল তার কিছুই বুঝতে পারছে না আনিস মির্জা। দলের অনেকে সিআইডিদের হাতে বন্দী হয়ে গেছে, যে কোনো সময় তাকেও অ্যারেস্ট করা হবে। আনিস মির্জা ব্যস্ত স্বরে কাউকে ফোন করে বললেন, প্লিজ হেল্প মি, সিআইডি সিনিয়র ইন্সপেক্টর রিশাদ চৌধুরী হৃদয়। ব্যাস আর বললে পারল না আনিস মির্জা। হঠাৎ করেই একটা গুলি এসে লাগলো তার বাম পায়ে। তাল সামলাতে না পেরে বসে পড়ল আনিস মির্জা। পেছনে তাকিয়ে দেখে রিশাদ চৌধুরী হৃদ দাঁড়িয়ে আছে। গুলিটা এসেছে হৃদের পাশে দাঁড়ানো জাবিদের গুলি থেকে। আনিস মির্জার রক্ত বিরচিত পায়ের দিকে তাকিয়ে হৃদ করুণার স্বরে বলল, ইস, পায়ের কি অবস্থা হয়েছে জাবিদ, তুমি এটা কি করলে? বেচারা কত কষ্ট পাচ্ছে। আনিস মির্জা রাগান্বিত স্বরে বলল, আমাকে আমাকে ছেড়ে দে বলছি, তা নাহলে তোর জীবন তছনছ হয়ে যাবে। পাশে থাকা চেয়ারে লাথি মেরে হৃদ দ্বিগুণ রাগান্বিত কণ্ঠে আনিস মির্জার কলার ধরে দাঁড় করিয়ে বলল, এই আস্তে কথা বলো। রিশাদ চৌধুরী হৃদ উচ্চস্বর একদম পছন্দ করে না। আর কি বললি, তুই আমার জীবন তছনছ করবি? রিশাদ চৌধুরী হৃদ নিজেই একটা আতঙ্ক, ধ্বংস। হৃদ একবার যাকে ধরে তার মৃত্যু নিশ্চিত, তুইও মরবি। আনিস মির্জার কলার ছেড়ে ব্যস্ত হাতে বন্দুক বের করলো হৃদ। বুকের ঠিক মাঝ বরাবর গুলি করলো আনিস মির্জার। মৃত্যুর করাল অন্ধকার গ্রাস করলো আনিস মির্জাকে। বন্দুকটা কোমরে গুজে পকেটে হাত দিয়ে বেশ আয়েশ করে দাঁড়ালো হৃদ, যেন কিছুই হয়নি। স্বাভাবিকভাবেই পাশে দাঁড়ানো জাবিদকে বলল, জাবিদ, লাশটা কি করতে হবে জানা আছে নিশ্চয়ই? জাবিদ স্বাভাবিকভাবেই ব্যস্ত স্বরে বলল, ইয়েস স্যার। এতক্ষণ তাদের পাশেই দাঁড়িয়ে ছিল সিআইডি জুনিয়র ইন্সপেক্টর অয়নিকা চৌধুরী রিধিমা। এতক্ষণ কোনো কথা বলেনি সে, কিন্তু এখন আর চুপ করে থাকতে পারল না সে। খানিক রাগী স্বরে বলল, ওকে স্যার, স্যার ওকে মারার কি দরকার ছিল? আইনের হাতে তুলে দিলেই তো হতো। আমাদের কিন্তু অপরাধীকে মেরে ফেলার কোনো নির্দেশনা ছিল না। বৃদ্ধির কথায় রাগী কণ্ঠে হৃদ বলল, এই ইউ, তোমার কাছ থেকে শিখতে হবে আমি কি করব। হৃদ নিজের মর্জিতে চলে সব সময়। নেক্সট টাইম আমার কাজে বাগড়া দেওয়ার আগে 1000বার ভেবে নেবে। মাইন্ড ইট। বাইরের দরজার দিকে এগিয়ে গেল হৃদ। যেতে যেতে জাবিদকে বলে গেল, জাবিদ, লাশটা সরিয়ে ফেলো। আর প্রেস রিপোর্টারদের কি বলতে হবে জানা আছে নিশ্চয়ই?
দ্রুত গতিতে মাথা নাড়ালো জাবিদ, যার অর্থ সে জানে। হৃদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জাবিদ, যার পরিপ্রেক্ষিতে হৃদের এমন হঠাৎ হঠাৎ খুন করা সম্পর্কে সে অবগত। চারিদিকে একটাই ব্রেকিং নিউজ। দেশে কুখ্যাত আতঙ্কবাদী অ্যান্ড ড্রাগস লিডার আনিস মির্জার এনকাউন্টারের প্রতিপক্ষে গুলিতে মারা গেছেন। সংবাদটা দেখে পাকা হাসল হৃদ। বিড়বিড় করে সে নিজেই বলল, দেশের কোনো শত্রুকে বাঁচিয়ে রাখা মানে বোকামি করা। আর রিশাদ চৌধুরী হৃদের ডিকশনারিতে বোকামি শব্দটা নেই। ব্যস্ত পায়ে বাড়ি ফিরল হৃদ। গত 48 ঘন্টা ধরে একটুও ঘুমায়নি সে। ডিউটিতে ব্যস্ত ছিল। এখন একটানা একটু ঘুম দরকার। বাড়ির সদর দরজা পেরিয়ে বসার ঘরের দিকে এগিয়ে যেতে যেতে তার মা ইরিনা চৌধুরীকে ডেকে উঠল হৃদ। রান্নাঘরে কাজ করছিলেন ইরিনা চৌধুরী আর অনিমা চৌধুরী। ছেলের ডাক শুনে হাতের কাজ রেখে রান্নাঘর থেকে বের হয়ে এলেন ইরিনা চৌধুরী। ছেলের সামনে আস্তে আস্তে বলতে লাগলো, কি ব্যাপার হৃদ, তুমি একা কেন? হৃদি কোথায়? হৃদের খামখিয়ালি উত্তর। রিধি কোথায় আমি কিভাবে জানবো মা? ছেলের এমন খামখিয়ালি পনায় ইরিনা চৌধুরী রেগে গিয়ে বললেন, আমি কিভাবে জানবো মানে? তুমি আর রীতি তো একসাথেই অপারেশনের জন্য বের হয়েছিলে। তুমি ফিরে এসেছো, রীতি এখনো ফেরেনি। মনে রেখো, রীতি তোমার অফিসের জুনিয়র হওয়ার পাশাপাশি তোমার আপন চাচাতো বোন। তোমার কি কোনো দায়িত্বজ্ঞান নেই? মায়ের কথায় হৃদ স্বাভাবিকভাবেই বলল, মা, রিধি কোনো বাচ্চা মেয়ে নয় যে ধরে ধরে বাড়িতে নিয়ে আসতে হবে। ও এখন অ্যাডাল্ট। আর আমি কারো সিকিউরিটি গার্ড না যে তাকে গার্ড দিয়ে বাড়িতে নিয়ে আসবো। ছেলের কথার বিপরীতে ইরিনা চৌধুরী যখনই কিছু বলতে যাবে তার আগেই অয়না চৌধুরী বলে উঠল, আপা, তুমি চুপ করো তো। ছেলেটা মাত্রই তো বাড়িতে এলো, ওকে একটু রেস্ট তো নিতে দাও। কথাটা বলে হৃদের দিকে এক গ্লাস পানি এগিয়ে দিল অয়না চৌধুরী। গ্লাসটা দিতে দিতে বলল, রিড বাবা, তুই ওপরে গিয়ে ড্রেস চেঞ্জ করে আয়, আমি ডাইনিং টেবিলে তোর খাবার দিচ্ছি। পানি খেয়ে হৃদ ক্লান্ত কণ্ঠে বলল। ওকে ছোট মা। তারপর সিঁড়ি বেয়ে উপরে নিচের বেডরুমে চলে গেল হৃদ। হৃদের জয়েন্ট ফ্যামিলি, একে অন্যের সাথে বেশ ভালো বন্ডিং তার পরিবারে। শুধু রিধিকে হৃদের কম পছন্দ। ছোট মা নিজের আপন মা না হলেও তাকে মায়ের মতোই ভালোবাসে অয়না চৌধুরী। হৃদ উপরে চলে যেতেই ইরিনা চৌধুরী অয়না চৌধুরীকে বলল, তুই দিন দিন ছেলেটাকে লাই দিচ্ছিস ছোট। তোর জন্য ছেলেটাকে শাসন করাই যায় না। অয়না চৌধুরীর তখন বলল, আপা, তুমি চুপ করো তো। ওকে লাই দেবো না তো কাকে লাই দেবো? হেরের টুকরো ছেলে আমাদের। আর তুমি রিডিকে নিয়ে টেনশন করো না তো। রিডি এখন নীলিমার সাথেই আছে। রিডি আমাকে কল করেছিল। অয়না চৌধুরীর কথায় ইরিনা চৌধুরী বলল, মেয়েটাকে আবার নীলিমা কোম্পানিতে যেতে বললো কেন? সারাদিনের ক্লান্তি শেষে ওর এখন একটু রেস্ট নেওয়ার দরকার ছিল। তুমি চিন্তা করো না আপা, ওরা চলে আসবে। তখনই পেছন থেকে কেউ বলে উঠল, ওরা চলে আসবে না মা, আমরা চলে এসছি মা। কথাটা বলেই মা বড় মাকে জড়িয়ে ধরল রিধি। চঞ্চলতা, হাসি খুশি থাকা মেয়েটার স্বভাবের একটা অংশ। উজ্জ্বল সাদা তার গায়ের রং। আপাতত ফর্মাল গেটআপে আছে রিধি। পরনে তার শুভ্র সাদা শার্টটি ইন করে রাখা, সাথে কালো প্যান্ট, লেডিস শু। মাথার ঘন কালো চুলগুলো ছুটি করে বাঁধা। ঘামে চরিত শরীর নিয়েও মা বড় মায়ের সাথে কথা বলছিল রিধি। তখনই নীলিমা চৌধুরী বলে উঠল, চেঞ্জ করে ফ্রেশ হয়ে নে রিধি, তোর জামা তো ঘামে একাকার। তোর কিন্তু অল্পতেই ঠান্ডা লেগে যায়। তোর ঠান্ডা লেগে গেলে বাড়ির দুই গিন্নি মিলে আবার আমার বিচার সভা বসাবে। ডিউটি শেষে তোকে আমার অফিসে ডেকেছিলাম কিনা? নীলিমার কথায় রিধি বাধ্য মেয়ের মতো মাথা এলিয়ে ঘরে চলে গেল। রিধি চলে যেতেই নীলিমা চৌধুরী, অয়না চৌধুরী আর ইরিনা চৌধুরীর দিকে তাকালো। তারা তার দিকেই তাকিয়ে ছিল। তাদের একসাথে এভাবে তাকিয়ে থাকতে দেখে নীলিমা চৌধুরী বলল, কি ব্যাপার বড় ভাবি ছোট ভাবি, তোমরা এভাবে তাকিয়ে আছো কেন? যেন আমি কোনো অপরাধ করে ফেলেছি। ইরিনা চৌধুরী তখন বলে উঠল, বড় ভাবিদের নিয়ে পিঞ্চ মেরে কথা বললা তো তাকাবো না? তখনই অয়না চৌধুরী বলে উঠল, তুমি আর পাল্টালে না নীলিমা। ভাবিদের নিয়ে মস্করা করার স্বভাব তোমায় গেল না।
দুই ভাবির কথায় নীলিমা দুই ভাবির দিকে এগিয়ে গিয়ে হাত ধরে বলে উঠল, ভাবি, বদলাবো কেন? 2 সন্তানের মা হয়েছি বলে বদলে যেতে হবে? একদম না। মনে রেখো, তোমরা বুড়ি হয়ে গেলেও তোমাদের নিয়ে পিঞ্চ করা আমার বন্ধ হবে না। নীলিমার কথায় উচ্চস্বরে হেসে উঠল 3 রমণী। বাড়ির প্রতিটি ইট সিমেন্ট যেন হেসে উঠছে তাদের হাসির তালে। হাসি থামিয়ে ইরিনা চৌধুরী বলল, হয়েছে হয়েছে, আর হাসতে হবে না। তাড়াতাড়ি তুমিও চেঞ্জ করে খেতে এসো। মাত্রই শাওয়ার নিয়ে বের হয়েছে রিত। পরনে তার শুধু একটা ট্রাউজার। মাথার চুল থেকে টুপটাপ পানি পড়ছে কখনো। শরীরের বিন্দু বিন্দু পানি এখনো রয়েছে তার। ফুরফুরে মেজাজে ছিল রিত। তখনই তার ফোনটা বেজে উঠল। কলটা ধরেই রিত বলে উঠল, বলো। রিতের উত্তর পেয়ে ফোনের অপর পাশ থেকে জাবিদ ব্যস্ত হয়ে বলে উঠল, স্যার, আনিস মির্জার ফোন থেকে তেমন কিছু পাওয়া যায়নি। আর লাস্টবার যেই নাম্বার দিয়ে কথা বলেছিল সেই নাম্বারটাও এখনও বন্ধ। আমাদের সাইবার সিস্টেম এক্সপার্ট শিশিরও তেমন কোনো ইনফরমেশন দিতে পারেননি। জাবিদের কথার প্রতি উত্তরে রিত বলল, আনিস মির্জা ছিল গভীর জলের মাছ। সেসব জিনিসেই হাইলি অ্যালার্ট থাকতো। হারামিটা মারা গেছে, কিন্তু কিছু জট রেখে গেছে। যাই হোক, বাকিটা আমি দেখছি। তুমি আনিস মির্জার ফোনটা আমাকে কাল হ্যান্ড ওভার করো। তখনই পাশের ঘর থেকে উচ্চস্বরে খিলখিল করে কাউকে হাসতে শুনল রিত। রাগে তার মাথা গরম হয়ে গেল। জাবিদকে কিছু বলতে না দিয়ে ফোন কেটে বিছানার উপর ছুঁড়ে ফেলল সে। ডান হাত দিয়ে বিছানায় রাখা টি শার্টটা পরে ঘর থেকে বের হয়ে গেল সে। রিধির ঘরে বসে লুডো খেলছিল রিধি, আবির, রিশা, রকি আর নীতি। একটু পরপর কথা বলে বলে খিলখিল করে হাসছিল তারা। তাদের মাঝে রিধির হাসির শব্দ একটু জোরেই শোনা যাচ্ছিল। প্রবল উত্তেজনা কাজ করছিল সবার মাঝে। খেলায় টান টান মুহূর্ত চলছিল। হঠাৎ করেই ঘরের দরজায় কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে থম মেরে গেল রিশা। রিশার দৃষ্টি অনুসরণ করে আবিরও সামনের দিকে তাকালো। সেও চুপ করে গেল। রিশাকে থম মেরে থাকতে দেখে রিধি বলল, কি হয়েছে আপু, এভাবে থম মেরে গেল কেন? এমন রিয়াকশন দিচ্ছ যেন তোমার ওই শয়তান সাদা রাক্ষস হনুমান ভাইটাকে দেখেছো। রিধির কথায় রিশা বলল, থেমে যা রিধি, না হলে তোকে আজকে কেউ বাঁচাতে পারবে না। রিশার কথায় রিধি কিছু বলবে তার আগেই রিধির ছোট আবির বলে উঠল, আপু থেমে যা না, পিছনে বিপদ। আবিরের কথায় কিছুই বুঝল না রিধি। তখনই নীতি আর রকি একসাথে বলল, আপু তোমার পেছনে রিত ভাইয়া। পেছনে তাকিয়ে রিতকে দেখে থরথর করে কাঁপতে লাগলো রিধি। দরজার বিপরীত দিকে মুখ করেছিল রিধি, তাই রিতকে দেখতে পায়নি সে। হৃদের ডাক সম্পর্কে যথেষ্ট অবগত সে। উচ্চস্বরে কথা বলা, হাসাহাসি তেমন পছন্দ করে না রিত। তার মধ্যে রিতকে সে রাক্ষস হনুমানও বলেছে। মনে মনে বলল, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। তখনই পেছন থেকে তার ছোট ভাই আবির তাকে ফিসফিস করে বলে উঠল, আপু আজ তো তুম গেয়া। এমনিতেই ঘাবড়ে ছিল রিধি। তার মধ্যে আবিরের এমন কথা শুনে তার ভয়টা যেন বেড়ে গেল। রিধি ভয়ে যখন থরথর করে কাঁপছিল, তখনই রিত বাজখাই গলায় কঠিন কণ্ঠে রিশাকে বলে উঠল, রিশা, ঘরে যা। আর ভর সন্ধ্যাবেলা এখানে এই অসভ্য মেয়েটার সাথে কি করছিস? নিশাদ ফোন করেছিল আমাকে, তোকে কল করতে বলেছে। এর সাথে না মিশে নিজের ফিউচার হাজবেন্ডকে সময় দে। আগামী মাসে তোর সাথে নিশাতের বিয়ে মনে আছে তো? রিশা কিছু না বলে মাথা নাড়িয়ে চুপি সারে স্থান ত্যাগ করলো। কারণ সে জানে এখন কিছু বললে ঝাড়টা তার দিকে ঘুরে যেতে পারে। রিশা চলে যেতেই হৃদ আবিরকে বলল, আবির, তুই একজন মেডিকেল স্টুডেন্ট। এইসব ফালতু কাজে টাইম ওয়েস্ট করা তোকে মানায় না। ভালোভাবে পড়াশোনা না করলে ছোট আব্বুর মতো ভালো ডাক্তার হবি কি করে? আর নীতি, রকি, মাই ডিয়ার কিউট ব্রাদার অ্যান্ড সিস্টার, তোমাদের জন্য ঘরে অনেকগুলো চকোলেট রেখে এসেছি। যাও তাড়াতাড়ি ঘরে। আর হ্যাঁ, যাওয়ার আগে ফুপির ঘরে ঘুরে যাবে। ফুপি তোমাদের ডাকছিল। হৃদের কথায় নীতি আর রকি হৃদকে জড়িয়ে ধরে খুশিতে আধখানা হয়ে বলল, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, তুমি আমার বেস্ট ভাইয়া।
নীতি আর রকির রিতকে নিয়ে এমন মাতামাতি দেখে খানিক রাগ হলো রিধির। একে একে সবাই ঘর থেকে বের হয়ে গেল। ঘরে এখন শুধু রিধি আর রিত। আবারও ভয়টা চেকে ধরেছে তাকে, তবে সেও দুর্বল নয়। সিআইডি ইন্সপেক্টর সে, তার এমন ভয় পাওয়া মানায় না। এসব বলে নিজের মধ্যে সাহস সঞ্চয় করছিল রিধি। তখনই পাশে তাকিয়ে দেখলো রিত আর শখের ফোনটা মেঝেতে ছুঁড়ে মারছে। নিজের ইনকামে ফোনটা কিনেছিল সে, ফোনটা তার অনেক প্রিয়, তাই তাড়াতাড়ি রিতকে থামাতে গেল সে, না পারল না। তার আগেই তার ফোনটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। সকল ভয় ভুলে রিধি রাগী স্বরে বলল, এটা কি করলেন ভাইয়া? আমার ফোনটা ভাঙলেন কেন? রিত পকেটে হাত দিয়ে আয়েশি ভঙ্গিতে বলল, আমার যা করার তাই করলাম। আর হ্যাঁ, আমি আমার কাজের জন্য কাউকে কৈফিয়ত দেই না। আর নেক্সট টাইম আমাকে হনুমান রাক্ষস বলার আগে ভেবে বলবি। এইবারের মতো মাফ করে দিলাম বলে প্রত্যেকবার যে দেবো তা না। হেলতে দুলতে চলে গেল রিত, যেন পৈশাচিক আনন্দ পেয়েছে সে। আর রিধি সে তার ফোনটার দিকে ছলো করে তাকালো। সে ভাবতেই পারছে, সে তাকাতেই ফোনটা যেন তাকে বলল, রিধি, ওই সাদা রাক্ষসটা আমাকে ব্যথা দিয়েছে, তুমি আমাকে বাঁচাতে পারলে না রিধি। কথাটা ভাবতেই চোখের পানি যেন তার বাঁধন ছাড়া হয়ে গেল। ফোনের শোকে নিচে আর খেতে গেল না রিধি। ঘরে বসে সে একটা কথাই ভাবছিল, কিভাবে সে রিদের কাছ থেকে প্রতিশোধ নেবে। রিধি যখন ভাবনায় মগ্ন, তখনই একটা কালো ছায়া দেখতে পেল সে। হঠাৎ করেই রাতের বেলা কালো ছায়া দেখে খানিক চমকায় রিধি। ছায়াটা ধীর পায়ে তার ঘরের দিকেই এগিয়ে আসছে। সময় ব্যয় না করে দ্রুত পায়ে কাবাডের দিকে গেল রিধি। সেখান থেকে রিভলভারটা হাতে নিয়ে পজিশন নিয়ে দাঁড়ালো সে। কালো ছায়ার মানবটি যখন তার ঘরের বারান্দায় দরজা খুলে ঘরে ঢুকতে যাবে, তখনই রিভলভার দিয়ে তার মাথায় আঘাত করে রিধি। চুপির সারে তাকে বেঁধে ফেলে রিধি। বাড়িতে এসব জানাজানি হলে সবার ভিতর ভয় ঢুকে যাবে, তা জানে রিধি। তাই একটু ভেবে ঠিক করলো রিতকে ব্যাপারটা জানাবে। নিজের ঘর পেরিয়ে রিতের ঘরের দরজা নক করলো রিধি। ঘরের ভিতর আনিস মির্জার কেসটা নিয়েই ভাবছিল রিত। কেসটা যত সহজে শেষ হলো, ততটা সহজে শেষ হওয়ার কথা ছিল না। যেন সব কিছু সাজানো আনিস মির্জাকে জাস্ট একটা গুটি হিসেবে ব্যবহার করা হয়েছে। এর পিছনে নিশ্চয়ই বড় কোনো মাথা আছে, হতে পারে দেশের কোনো পলিটিক্যাল লিডার। রিত যখন ভাবনায় ব্যস্ত, তখনই হঠাৎ করে তার ঘরের দরজায় করাঘাত হয়। দরজার দিকে তাকায় রিত। এত রাতে কে হতে পারে সেইটা নিয়েই ভাবছে রিত। করাঘাত যখন বাড়তে লাগলো, রিত এগিয়ে গেল দরজার দিকে। দরজা খুলে রিধিকে দাঁড়িয়ে থাকতে দেখে রিত কুঁচকে রিত বলল, এত রাতে এখানে কেন? রিধি নিচু স্বরে বলল, আমার ঘরে আসুন। আর কথা না বলে নিজের ঘরের দিকে এগিয়ে গেল রিধি। রিতও পিছু পিছু রিধির ঘরে আসলো। ঘরে একজনকে হাত পা বেঁধে পড়ে থাকতে দেখে রিত বলল, কে? জানি না, আমি হঠাৎ করেই আমার ঘরে ঢুকছিল। বাড়িতে যাতে কোনো ঝামেলা না হয় তাই একে অজ্ঞান করে ফেলেছিলাম সাথে সাথে। প্রতি উত্তরে রিত কিছু বলল না। রিত যখন লোকটার দিকে এগিয়ে যাবে, তখনই রিধি খেয়াল করলো সামনের একটা বিল্ডিং থেকে কেউ একজন অচেনা লোকটির রিভলভারের দিকে টার্গেট করছে। পাশের টেবিলে থাকা নিজের রিভলভার নিয়ে গুলি করলো রিধি। শার্প শুটার রিধির জন্য যেন গোলাগুলি পান্তা ভাত, তার লক্ষ্য ভেদ যেন অভেদ্য। রিভলভারটা হাতে নিয়ে ব্যস্ত স্বরে রিতকে বলল, ভাইয়া, সামনের বিল্ডিংয়ে এক্ষুনি যেতে হবে। যেই লোকটাকে গুলি করার চেষ্টা করেছিল, আমি তার হাতে গুলি করেছি। আমাদের দ্রুত ওই বিল্ডিংয়ের সামনে যেতে হবে। এত কিছুর পরেও যেন ধীরে স্থির রিত, যেন কিছুই হয়নি কিছু ভেবে একটু সময় নিয়ে রিত বলল, ওই লোকটার কথা তোকে ভাবতে হবে না, আপাতত একে বাড়ি থেকে বের করতে হবে। আর রিভলভারে সাইলেন্সার কখন লাগিয়েছিলি? সকালের অপারেশন শেষে বাড়ি ফেরার সময়। রিত তখন লোকটাকে ঘর থেকে নিয়ে যেতে যেতে বলল, তাড়াতাড়ি বাড়ির গেটের সামনে আয়, আমি গাড়ি বের করছি। রিধি কিছু না বলে রিদের পিছু পিছু এগিয়ে গেল। চারিদিকে নিকোষ কালো অন্ধকার। রাতে কালো প্রহেলিকা চাপটে ধরেছে চারপাশে।
রাস্তার ধারে সোডিয়ামের আলোতে যতটুকু আলোকিত হয়েছে, কোথাও কোথাও আবার পথের ধারে ঘুমিয়ে আছে ঘরবাড়িহীন শিশুরা। রাস্তায় ঘুমিয়ে আছে, তবুও কত শান্তি তাদের মাঝে। একজন অন্যজনকে কি সুন্দর চাপটে ধরে ঘুমিয়ে আছে। নিশুতি রাত ঠেলে আকস্মিক শোনা যাচ্ছে কুকুরের ডাক। তার পাশে শোষ শব্দে দ্রুত গতিতে ফাঁকা রাস্তায় এগিয়ে যাচ্ছে একটি কালো প্রাইভেট কার। কিছু সময়ের মাঝেই গন্তব্যে পৌঁছে গেল রিধি। একটি পরিত্যক্ত বাড়ির সামনে দাঁড়ানো তারা। রিধ পকেট থেকে ফোন বের করে কাউকে কল করলো, কিন্তু কাকে করলো রিধি তা বুঝতে পারলো না, শুধু শুনতে পেল, সব অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট তো? ওকে, আমি আসছি। গাড়িতে থাকা লোকটাকে নিয়ে বাড়ি ঢুকলো রিধ আর রিধি। বাড়িতে ঢুকতেই জাবিদদের চোখে পড়ল রিধির। জাবিদ তাদের জন্যেই অপেক্ষা করছিল। তখনই রিধি বুঝতে পারল রিধ একটু আগে জাবিদের সাথে কথা বলছিল। জাবিদ, একে চেয়ারের সাথে বেঁধে ফেল আর এর জ্ঞান ফেরাও। জাবিদ দ্রুত উত্তর দিল, ওকে স্যার। একটু পর জ্ঞান ফিরল লোকটার সামনে একটি চেয়ারে পায়ের উপর পা তুলে বসলো রিধ। ঠান্ডা স্বরে জিজ্ঞেস করলো, চৌধুরী বাড়িতে কেন গিয়েছিলি? উত্তর দিল না লোকটা। হালকা চোখে শুধু হৃদের দিকে তাকিয়ে রইল লোকটা। হৃদ পুনরায় জিজ্ঞেস করলো, চৌধুরী বাড়িতে কেন গেছিলি? লোকটি কিছু বলার আগেই একটি গুলি এসে লাগলো লোকটির বাম পায়ে। হৃদ দ্রুত স্বরে বলল, জাবিদ, রিধি, টেক পজিশন, যে করেই হোক ওদের ধরতে হবে। হৃদের নির্দেশে রিধি জাবিদ দ্রুত পজিশন নিয়ে দাঁড়ালো। শুরু হলো দুই পক্ষের গোলাগুলি। আধা ঘন্টার প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলো হৃদের। দুইজন অবচেতন হয়ে আর চারজন গুলিবিদ্ধ হয়ে মেঝেতে কাতরাচ্ছে। হৃদ যখন সামনের দিকে এগিয়ে যাবে তখনই একটা লোক লাঠি নিয়ে তার মাথায় বাড়ি মারতে আসে হৃদের মাথায়। হৃদ তা বুঝতে পেরে দ্রুত স্থান থেকে সরে গিয়ে লোকটির পেট বরাবর লাথি মারে। এগিয়ে গিয়ে লোকটির কলার ধরে উঠিয়ে জোরে গাল বরাবর থাপ্পড় মেরে বলল, রিশাদ চৌধুরী রিতকে মারা এত সহজ না। তোর কলিজা দেখে আমি অবাক। তুই রিশাদ চৌধুরী রিতকে মারতে যাচ্ছিলি? চল, আজ দেখবো তোর কলিজা কত বড়। হৃদের কথায় লোকটি ভয়ে ঢোক গিলল। সে জানে রিশাদ চৌধুরী দশা কেমন। একে তো হাতে গুলি লেগেছে, তার উপর আবার হৃদের থাপ্পড় হুমকি। ভয়ে দাঁড়িয়ে থাকাটাই অসম্ভব মনে হচ্ছে লোকটির। হৃদ উচ্চস্বরে বলে উঠল, যাবি, দেখে নিয়ে যাও। আর কি করবে জানা আছে নিশ্চয়ই। জাবিদ মাথা নাড়িয়ে লোকটিকে নিয়ে চলে গেল। সামনেই রক্তে জর্জরিত হয়ে দুইটি লোক চেয়ারে বসে আছে। কথা বলার অবস্থা নেই তাদের। কথা বলতে পারলে হয়তো বলতো, আমাদের এত কষ্ট না দিয়ে মেরে ফেলো। তারা কোনো রকম তাকিয়ে আছে সামনে বসে থাকা ভয়ঙ্কর মানবটির দিকে। হৃদ অত্যন্ত দম্ভের সাথে চেয়ারে বসে আছে। পাশেই দাঁড়িয়ে জাবিদ, রিধি। একজনের হাতে গুলি লাগা দেখেই রিধি বুঝতে পারলো এই সেই লোক যাকে সে গুলি করেছিল। তখনই হৃদ কাতরতার স্বরে বলল, জাবিদ, এদের কি করেছো দেখো তো, বেচারা কত কষ্ট পাচ্ছে। আমি আবার কারো কষ্ট দেখতে পারি না, জানো তো তুমি। আর এদের হাত দুটোই কি দিয়ে শেক দিয়েছো, দেখছো কত কষ্ট পাচ্ছে। জাবিদ ভয়ে ঢোক গিলল। সে জানে এখন কি হতে চলেছে। হৃদ হালকা পায়ে ধীরে ধীরে এগিয়ে গেল লোক দুটোর দিকে। যে লোকটি হৃদের মাথায় বাড়ি মেরেছিল তার হাতটি ধরে মুচড়িয়ে ধরে বলল, এই হাত দিয়ে রিশাদ চৌধুরী হৃদের দিকে হাত বাড়িয়েছিলি, তাই না? কেমন হবে বলতো যদি এই হাতটাই আমি মুচড়িয়ে টান দিয়ে ছিঁড়ে ফেলি? এমন দৃশ্য দেখে চোখ খিচে বন্ধ করে ফেলল রিধি। লোকটি তখন মৃদু মৃদু স্বরে বলল। হৃদ তখন হু হা করে হেসে উঠল। হাসি থামিয়ে পৈশাচিক আনন্দ নিয়ে হৃদ বলল, রিশাদ চৌধুরী হৃদের সাথে পাঙ্গা নিয়েছিস, এত সহজে মেনে ফেলবো তা কি করে হয়? তো মেইন পয়েন্টে আসি, আমাদের বাড়িতে গেছিলি কেন আর এখানে হামলা করলি কেন? আগে কে শুরু করবি, তুই নাকি তুই? সামনে বসে থাকা দুইজনের দিকে তাকিয়ে বলল হৃদ। হৃদের কথা শেষ হতে সামনে বসে থাকা প্রথম লোকটি বলল। তার কথা শেষ হতে হৃদ অপর লোকটিকে বলল, কি তুই কি শুরু করবি নাকি আমি অন্য ব্যবস্থা নিব? অপর লোকটি তখন বলল, আমাকে আমার বস পাঠিয়েছিল একে মেরে ফেলতে। হৃদ তখন বলল, তোর বস কে? লোকটি তখন বলল, জানি না আমি, আমার সাথে ফোনে কথা হতো আর কাজ শেষে
আমার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যেত। লোকটার ফোনটা নিয়ে বলল। ওকে, তুই যখন জানিস না তোর আর বেঁচে থেকেও লাভ নেই। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো হৃদ, বাইরের দরজার দিকে এগিয়ে যেতে যেতে বলল। জাভেদ, এদের কি করতে হবে আশা করি বলে দিতে হবে না। হৃদকে চলে যেতে দেখে রিধিও তার পিছু পিছু গাড়িতে এসে বসলো। রিধিকে নিজের গাড়িতে দেখে হৃদ বলল। এ কি, তুই আমার গাড়িতে কেন? রিধি তখন গা ছাড়া ভাব নিয়ে বলল। তো আমি কি বাড়ি থেকে আসার সময় আলাদা গাড়ি নিয়ে এসেছি যে সেইটাই? হৃদ কিছু বলল না, চুপচাপ গাড়ি স্টার্ট দিল। ফাঁকা রাস্তায় গাড়ি যখন এগিয়ে চলেছে তখনই ফোন বেজে উঠল। রিংটোন শুনে হৃদ বুঝতে পেরেছে তার ফোন বাজছে না। সে ভেবেছিল রিধির ফোন বাজছে হয়তো। কলটা কেটে গেল, আবার বেজে উঠল। হৃদ তখন বলল। কি ব্যাপার, ফোন ধরছিস না কেন? রিংটোন বাজছে, শুনতে পাচ্ছিস না? নাকি কোনো বয়ফ্রেন্ড কল করেছে এত রাতে? আমাকে দেখে ধরতে পারছিস না? মুখ সামলে কথা বললেন ভাইয়া, মুখ সামলে কথা বলবেন ভাইয়া। আপনি সব সময় আমাকে অপমান করে কথা বলেন, আমি কিন্তু সব সময় তা মানব না। আমার ফোন বাজলে তো আমি ধরবো। রিধি তখন রেগে গিয়ে বলল। তখনই গাড়ি থামালো হৃদ। অপর পকেট থেকে একটু আগে লোকটার কাছ থেকে আনা ফোনটা বের করে কানে ধরলো। তখনই সে শুনতে পেল। কাজ হয়েছে তো? লোকটাকে মেরে ফেলেছিস তো? বস কাজটা না করতে পারলে মেরে ফেলবে, কিন্তু কাজটা করে তবেই ফিরবে। আর রিশাদ চৌধুরী হৃদের কাছ থেকে অন্য একদিন ফোনটা চুরি করা যাবে। ফোনের অপর পাশ থেকে আওয়াজ না পেয়ে লোকটি হ্যালো হ্যালো বলে ফোনটা কেটে দিল। ব্যাস, এতেই হৃদ বুঝতে পারলো আনিস মির্জার ফোনে নিশ্চয়ই কিছু লুকানো আছে। কেউ পেছন থেকে কলকাঠি নাড়ছে। যখন ফোন কানে নিয়ে বসে আছে রিধি তখন বিড়বিড় করে বলল। এটা খবিশ, কার না কার ফোন বাজছিল আর খবিশটা আমাকে কথা শোনালো। রাত ৩টে নাগাদ বাড়ি ফিরে ক্লান্ত দেহ নিয়ে বিছানায় এলিয়ে দিল রিধি। অল্প সময়ে ক্লান্ত শরীরে ঘুম এসে ধরা দিল। লন্ডনে বিলাসবহুল বাড়িতে বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আছে একজন লোক। হাতে থাকা সিগারেট থেকে অনবরত নিকোটিনের ধোঁয়া উড়াচ্ছে সে। হঠাৎ করেই বিভৎস হাসি দিয়ে বলল। আমি ফিরছি রিশাদ চৌধুরী হৃদ, নতুন রূপে ফিরছি। তৈরি হও আমার আগমনের জন্য। চেয়ারে পায়ের উপর পা তুলে বেশ আয়েশ করে বসে আছে এসিপি আকরাম হাসান। তার সামনেই পায়ের উপর পা তুলে বসে আছে হৃদ। ছেলেটা যেমন বদরাগী আর বদমেজাজি, ঠিক তেমনি ঠান্ডা মাথায় সব কেস হ্যান্ডেল করে। ছেলেটার সৌন্দর্য, অ্যাটিটিউড, কথা বলার ধরন বরাবরই নজর কাড়ে তার। নিজের কোনো ছেলে না থাকায় হৃদকে নিজের ছেলের মতোই ভালোবাসে আকরাম হাসান। নীরবতা ভেঙে হৃদ, এভাবে হুটহাট অপরাধীদের মেরে ফেলা একদমই ঠিক হচ্ছে না। এর জন্য আইনের কাছে আমাকে জবাবদিহি করতে হয়। নিজের রাগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করো হৃদ। হৃদ কিছু বলবে তার আগেই কেউ একজন পেছন থেকে বলল। মে আই কাম ইন স্যার? আকরাম হাসান উত্তর দিলেন। ইয়েস, কাম রিধি। আকরাম হাসানের সম্মতি পেয়ে রিধি এগিয়ে গিয়ে হৃদের পাশের চেয়ারে বসলো। এ কি, তুই এখানে? রিধির দিকে তাকিয়ে হৃদ বলল। রিধি উত্তর দেওয়ার আগেই আকরাম হাসান বললেন। হৃদ, এটা কেমন করে কথা বলছো তুমি রিধির সাথে? এটা কিন্তু তোমাদের বাড়ি না যে তুমি ওকে তুই করে বলবে। এটা একটা কাজের জায়গা, তাই অন ডিউটিতে থাকা অবস্থায় রিধিকে তুমি করে বলবে। কাজের জায়গায় এসব তুই তুকারি একদমই মানায় না। আর রিধিও কিন্তু এখানে তোমাকে ভাইয়া বলে ডাকে না, স্যার বলে। রিধি কিন্তু বাড়ির সম্পর্ক অফিসে আনে না। আশা করবো তুমি আনবে না। হৃদ কেউ কোনো জবাব দিল না, চুপ করে বসে রইল। আকরাম হাসান আবার বলল। তো তোমাদের যে জন্য টাকা, একটা লাশ পাওয়া গেছে। লাশটা আপাতত ফরেন্সিকে আছে। কেসটা দ্রুত সমাধান করা দরকার। হৃদ তখন বলল। ওকে স্যার, আমি কেসটা দেখে নিচ্ছি, আপনি চিন্তা করবেন না। আমি কোনো কেস হাতে নিলে শেষ না করে ছাড়ি না। আমি এখন আসি স্যার, আসসালামু আলাইকুম। কথাটা বলেই হৃদ কেবিন থেকে বের হয়ে গেল। হৃদ যখন আকরাম হাসানের কেবিন থেকে বের হবে তখনই কেউ একজন তাকে জড়িয়ে ধরলো। তখন চমকালেও পরে প্রিয় মানুষটাকে দেখে আলগা হাতে হৃদও তাকে জড়িয়ে ধরে কিছু বলবে তার আগে অহনা আহ্লাদিস্বরে বলে উঠল। How are you, Reed? I miss you very, very much. I know, Hona, you miss me. I miss you too. তো বিদেশ থেকে কখন ফিরলে? এই তো একটু আগে ফিরে শুনলাম তুমি এখানে, তাই সোজা চলে এলাম তোমার কাছে।
বুঝলাম। তো এখন কোথায় যাবে? চলো কফি হাউসে যাব, অনেক দিন একসাথে কফি খাওয়া হয় না। ওকে চলো। হৃদ আর আহানা কফি খেতে চলে যাওয়ার একটু পরেই আকরাম হাসানের কেবিন থেকে বের হলো রিধি। এখন সে শপিং মলে যাবে নতুন একটা ফোন কিনতে আর কিছু দরকারি জিনিস কিনতে। বাড়ির সাদা প্রাইভেট কার নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল সে। পরনে লেডিস শার্ট আর প্যান্ট, চুলগুলো মাথায় ঝুঁটি বাঁধা, হাতে গাড়ির চাবি ঘুরিয়ে ঘুরিয়ে গাড়িতে উঠল রিধি। শোষো গতিতে গাড়ি নিয়ে এগিয়ে গেল রিধি। ওয়েস্টার্ন মডেলদের মতো ধবধবে সাদা মেয়েটিকে প্রায় সবাই চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। মোবাইলের দোকান থেকে একটা মোবাইল কিনে বের হলো রিধি। বিড়বিড় করে বলল, ওই শয়তান খবির সাদা বিলাইয়ের জন্য আজকে আমাকে আবার নতুন ফোন কিনতে হলো। রিধি যখন হৃদকে বকতে ব্যস্ত তখনই কারোর সাথে ধাক্কা লাগলো তার। এমনিতে রাগটা মাথায় উঠছিল তার উপর, আচমকা ধাক্কা লাগায় রাগ তীর করে বেড়ে উঠল তার। পিছনে তাকিয়েই দাঁড়িয়ে থাকা ছেলেটিকে থাপ্পড় মেরে বলতে লাগলো, ইউ ইডিয়েট! মেয়ে দেখলেই গায়ে পড়তে মন চায়, বেয়াদব কোথাকার। আবার নির্লজ্জদের মতো তাকিয়ে আছে। আজও পাবলিক যত সব। অপর পাশের ব্যক্তিকে কিছু বলতে না দিয়ে চলে গেল রিধি। আর অপর পাশের ব্যক্তিটি এখনো থম মেরে দাঁড়িয়ে আছে। কোথা থেকে কি হলো যখন সে বুঝতে পারলো তখন বলে উঠল, এতটুকু মেয়ে আমাকে থাপ্পড় মেরে গেল আর আমি কিছুই বললাম না। ছেলেটাকে থাপ্পড় মেরে একটু শান্তি শান্তি লাগছিল রিধির। হৃদের উপর করা রাগটা কোথাও না ছাড়তে পেরেছে। হৃদের উপর করা রাগটা কোথাও তো ছাড়তে পেরেছে। ফুরফুরে মেজাজে যখন রিধি শপিং মলের কফি হাউস পেরিয়ে যাবে তখনই কেউ তাকে ডেকে উঠল। ডাক শুনে সামনে তাকিয়ে দেখলো হৃদ আর অহনা বসে আছে। হৃদকে দেখে যেতে মন চাচ্ছে না, কিন্তু না গেলে কেমন দেখায় সেই কথাই ভেবে রিধি এগিয়ে গেল। রিধি যেতেই অহনা বলল, এই রিধি, কেমন আছো তুমি? অনেকদিন পর দেখা, আসো বসো, একসাথে কফি খাই, তোমার ভাই আজকে ট্রিট দিবে। কথাটা বলেই হৃদের দিকে তাকিয়ে এক গাল হাসলো অহনা। রিধি কিছু বলার আগেই হৃদ বলল, অহনা, এখানে আমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে এসেছি, থার্ড পারসন ঢোকানোর কি দরকার? রিদ, তুমি এভাবে বলছো কেন? রিধি তো তোমার আপন চাচাতো বোন, আমার এত কিউট একটা ননদিনী, তাকে তুমি এভাবে বলবে না? রিধি, তুমি বসো তো। রিধি তখন নিজের রাগটা সামলে হৃদের দিকে একবার তাকিয়ে অহনার দিকে দৃষ্টি রেখে বলে, আপু, তোমরা কফি খাও, আমাকে এক্ষুনি বাড়িতে যেতে হবে, মা তাড়াতাড়ি ফিরতে বলেছে। কথাটা বলেই কফি হাউস থেকে বের হলো রিধি। বিড়বিড় করে বলল, আমি বুঝি না, অহনা আপুর মতো এমন মিষ্টি ভালো একটা মেয়ে ওই রকম নিম পাতার মতো তিতা হনুমানের প্রেমে পড়লো কিভাবে? নিশ্চয়ই আপুকে কোনো কালো জাদু করছে। একদম বাদরের গলায় মুক্তার মালা। সূর্য তখন পশ্চিমা গগনে ঢলে পড়েছে। তখনই বাড়ি ফিরল হৃদ। বাড়িতে ফিরেই অবাক হয়ে গেল হৃদ। বসার ঘরে বাবা ইস্তিয়াক চৌধুরী চাচা অয়ন চৌধুরীকে অসময়ে বসে থাকতে দেখে একটু অবাক হলো হৃদ। তার পাশের সোফায় তার ফুপি নীলিমা চৌধুরীও বসে আছে। মা চাচি রান্নার কাজে ব্যস্ত। হৃদকে বাড়িতে ঢুকতে দেখেই তার বাবা ইস্তিয়াক চৌধুরী বলে উঠল, হৃদ, এখানে এসো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। হৃদ এগিয়ে গিয়ে তার বাবার অপর পাশে রাখা সোফায় বসে বলল, কি হয়েছে বাবা? হৃদ, তুমি তো জানোই নিশাতের সাথে রিশার বিয়ে অনেক আগেই ঠিক হয়ে আছে। নিশাত সামনের মাসে একটি বিজনেস ডিল ফাইনাল করতে বিদেশে যাবে, তাই ওরা চাচ্ছে এ মাসেই বিয়েটা দিয়ে দিতে। রিশা আর তোমরা যদি রাজি থাকো পাকা করে ফেলো, আমার কোনো আপত্তি নেই। কথাটা বলেই উপরে চলে গেল হৃদ। এইসব পারিবারিক আলোচনা তার তেমন পছন্দ না। পরের দিন খুব সকাল সকাল ফরেন্সিক ল্যাবে উপস্থিত হৃদ। সেখানে গতকালে লাশটা নিয়ে কাজ করছে ফরেন্সিক এক্সপার্ট তাহসান, তামিম আর অহনা। হৃদ গিয়ে অহনার পাশে দাঁড়িয়ে তামিমকে বলল, তো কিছু জানতে পেরেছো তামিম? তামিম তখন হৃদের দিকে তাকিয়ে বলল, এটা যে একটা খুন তা নিয়ে কোনো ডাউট নেই হৃদ, লাশটা তোর হাতে দেখ। হৃদ লাশটার হাতের দিকে তাকিয়ে বলল, এগুলো তো কোনো সিরিঞ্জের দাগ। তুমি একদম ঠিক ধরেছো হৃদ, এগুলো সিরিঞ্জেরই দাগ। এই মহিলাকে সাইনাইড দিয়ে হত্যা করা হয়েছে।
প্রথমে কিন্তু দেখে কেউ বিষয়টা বুঝবে না। এই মহিলাকে দীর্ঘ 1 মাস যাবৎ একটু একটু করে বিষ দেওয়া হয়েছে। তখনই অহনা বলে উঠল, তুমি তো জানো রিত, সায়ানাইড কতটা বিষাক্ত। হঠাৎ করে ওভারডোজ দিলে তখনই মহিলাটা মারা যেত, যে কারো ডাউট হতো। তাই কিলার খুব ঠান্ডা মাথায় কাজটা করেছে। তামিম মহিলাটির হাত পা দেখিয়ে বলল, এই দেখ রিত, এনার হাত পা কেমন ফ্যাকাশে হয়ে হালকা নীল বর্ণ ধারণ করছে। একে ধীরে ধীরে একটু একটু করে বিষ দেওয়ার ফলে এর দেহের ভিতরে লিভার, হার্ট সহ অন্যান্য অঙ্গাণু বিষক্রিয়ার ফটে ইনি মারা গেছেন। রিত তখন বলল, ও আচ্ছা, আর কিছু জানা গেলে আমাকে ইনফর্ম করো। আসি, বাই অহনা। অহনা হাসি মুখে বলল, বাই রিত, সি ইউ সুন। ফরেনসিক ল্যাব থেকে বেরিয়ে রিত তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জাবিদ আর ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট ভোরকে কল করে ঘটনাস্থলে পৌঁছতে বলল। আর ভোরকে বলল আসার সময় রিধিকে কল করতে। অনেক দিন হলো ভার্সিটিতে যায় না রিধি। এইবার সে অনার্স 3rd ইয়ারে পড়ে, তাই ভাবছিল আজ ভার্সিটিতে যাবে, কিন্তু তার আগেই ভোর তাকে কল করে কালকে যে খুন হয়েছে সেই ঘটনাস্থলে পৌঁছতে বলে। এদিকে বাড়িতে কোনো গাড়ি নেই এখন, সবাই গাড়ি নিয়ে কাজে বেরিয়ে গেছে। তাই গেটের সামনে দাঁড়িয়ে ভাবছিল রিধি কি করা যায়। এমন সময় একটি গাড়ি এসে থামলো তার সামনে। গাড়ি থেকে ভোর বলে উঠল, উঠে এসো রিধি। রিধি বিনা বাক্যে গাড়িতে উঠে বলল, স্যার আপনি এইদিকে? হ্যাঁ, এখান দিয়ে যাচ্ছিলাম, তোমাকে দাঁড়িয়ে থাকতে দেখে ভাবলাম তোমাকেও তুলে নেই। আধা ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছলো ভোর আর রিধি। সেখানেই সামনে জাবিদ আর রিত দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছিল। রিধি আর ভোর হেসে হেসে কথা বলতে বলতে সেখানেই যাচ্ছিল। তা দেখে রিত কঠিন কণ্ঠে বলল, এটা হাসি ঠাট্টা করার জায়গা না। হাসি ঠাট্টা করতে হলে অন্য কোথাও গিয়ে করো, এখানে নয়। রিধি তখন বিড়বিড় করে বলল, খবিশ কোথাকার। রিতকে অনুসরণ করে খুন হওয়া ফ্ল্যাটে চলে গেল তারা। ফ্ল্যাটে কাজের মহিলা ছাড়া কেউ নেই। রিত কাজের মহিলাটিকে প্রশ্ন করলো, মারা যাওয়া মহিলাটির স্বামী কোথায়? স্যার তো বাড়িতে নেই, অফিসে গেছে। আমি বাড়িতে এসে দেখি কেউ নেই। ও ওকে, তো বাড়ির কোনো কিছুতে কি হাত দিয়েছেন? না স্যার, এখনই আসলাম আমি। কিছুতে হাত দেওয়ার দরকার নেই, আমরা বাড়িতে এখন সার্চ করব। বাড়িটা সিল করে দেব। আপনার সাথে কিছু কথা আছে, বাইরে গিয়ে দাঁড়ান। মহিলাটি রিতের কথা মতো বাইরে গিয়ে দাঁড়ালো। রিত তখন রিধি আর ভোরকে বলল পুরো বাড়ি সার্চ করতে। জাবিদকে বলল আশেপাশে সিসি ক্যামেরা আছে কিনা দেখতে। সবাই ইয়েস স্যার বলে কাজে লেগে পড়ল। রিত যখন মহিলাটিকে জিজ্ঞাসাবাদ করছিল তখন রিধি একটি সিরিঞ্জ এনে রিতকে দিয়ে বলল, স্যার এটা ডাস্টবিনে পেয়েছি। ওকে, এটা টেস্টের জন্য ফরেনসিকে পাঠিয়ে দাও। রিধি সাই দিয়ে চলে গেল। রিত তখন কাজের মহিলাটিকে বলল, যিনি খুন হয়েছেন তিনি কি অসুস্থ ছিলেন? হ্যাঁ স্যার, আপামনির হার্টের সমস্যা ছিল। কোনো ডাক্তারের কাছে যেত তিনি? তা বলতে পারলাম না স্যার। তখন জাবিদ এসে বলল, সিসি ক্যামেরা আছে স্যার, তবে তেমন কেউ আসতো না ফ্ল্যাটে। আর ওনাদের স্বামী স্ত্রীর মাঝে প্রায় ঝগড়া লেগেই থাকতো, কিন্তু গত 1 মাস যাবৎ সব ঠিকঠাকই চলছিল। জাবিদের কথা শেষ হতেই রিত ভোর আর রিধিকে জিজ্ঞেস করলো, আর কিছু কি পেয়েছো? ভোর তখন বলল, এই রিপোর্টগুলো পেয়েছি স্যার, এগুলো খুন হওয়া মহিলাদের মেডিকেল রিপোর্ট। রিপোর্ট দেখে রিত জাবিদকে বলল, এই হসপিটালে গিয়ে ডাক্তারের কাছে খবর নাও। জাবিদ মাথা নাড়িয়ে চলে গেল। বিকেল 3টায় ফরেনসিক ল্যাবে গেল রিত। সেখানে গিয়ে অহনা তামিমকে বলল, কিছু পেয়েছো? হ্যাঁ রিত, এই সিরিঞ্জ দিয়েই বিষ দেওয়া হয়েছে। পাশ থেকে ভোর তাকে ফিঙ্গারপ্রিন্টের একটা রিপোর্ট দিল। রিপোর্ট দেখে রিত বাঁকা হেসে চলে গেল আর বলল রাতে অপারেশনে নামবে। রাত 8টা। খুন হওয়া ফ্ল্যাটের সামনে লুকিয়ে পাহারা দিচ্ছে রিত, রিধি, জাবিদার ভোর। ভোর তখন বলল, স্যার আপনি শিওর সে আসবে? রিশাদ চৌধুরী রিত শিওর না হয়ে কোনো কাজ করে না। রিদের কথা শেষ হতেই ফ্ল্যাট থেকে একটা শব্দ হলো। রিত শয়তানি হাসি দিয়ে বলল, পাখি খাঁচায় ধরা দিয়েছে, চলো যাওয়া যাক। রিত হালকা পায়ে ফ্ল্যাটে ঢুকে লাইট জ্বালিয়ে বলল, কি মিস্টার আসিফ, প্রমাণ লোপাট করতে এসেছেন?
চমকে উঠল আসিফ। ঘরের বারান্দার দিকে দৌড় দিবে তার আগেই জাবিদ গুলি করলো তার পায়ে। হৃদ মুখ দিয়ে চু চু শব্দ করে বলল, হিস, পালানো হলো না মিস্টার আসিফ। তো এখন ভালোই ভালোই বল, নিজের স্ত্রীকে মারলি কেন? আসিফ উচ্চ কণ্ঠে বলে উঠল, মেরেছি, বেশ করেছি। আমি অন্য একজনকেও ভালোবাসতাম, কিন্তু আমার স্ত্রী আমাকে ডিভোর্স দিতে চাচ্ছিল না, তাই ওকে ওর ওষুধের সাথে ভিটামিনের নাম করে একটু একটু করে বিষ দিতাম। আসিফের কথায় হৃদ সচুরে একটা থাপ্পড় মেরে বলল, এখন জেলে গিয়ে বিয়ে কর। জাবেদ, একে নিয়ে যাও। চৌধুরী বাড়িতে জমজমাট পরিবেশ। বাড়ির বড় মেয়ের বিয়ে বলে কথা। আজ বাড়ির সবাই একসাথে বের হয়েছে শপিং করতে। হৃদও এসেছিল, কিন্তু পথিমধ্যে অহনার কল পেয়ে অহনার সাথে দেখা করতে চলে যায় হৃদ। এই নিয়ে রিধি খুব খুশি। হৃদ থাকলে নিশ্চিত তাকে কোনো না কোনো কিছু নিয়ে অপমান করত। শাড়ির দোকানে বসে আছে রিধি রিশা। রিশা এটা সেটা কিনেই চলেছে, কিন্তু রিধির কিছুই পছন্দ হচ্ছে না। যদিও রিশার চোরাচুরিতে কাঁচা হলুদ রঙের শাড়ি নিয়েছে সে। রিশা বাড়ির অন্যান্য সদস্যদের সাথে গয়নার দোকানে গয়না কিনছিল। রিধির ভালো লাগছিল না, বিদায় সবাইকে বলল, তোমাদের গয়না কেনা শেষ হলে আমাকে কল দিও, আমি মলটা একটু ঘুরে আসি। রিধি যখন সেকেন্ড ফ্লোর থেকে থার্ড ফ্লোরের দিকে যাবে তখনই একটা ড্রেস দেখে নজর আটকে গেল তার। এগিয়ে গেল ড্রেসটার দিকে। একই রকম ড্রেস দুইটা, একটা বেবি পিঙ্ক কালারের আর একটা হোয়াইট কালারের। দুই ড্রেসের কোনটা নিবে সেটাই ভাবছিল বিধি। তখনই কেউ পেছন থেকে বলে উঠল, পিঙ্ক কালারটা বেশি বানাবে। রিধি পেছনে তাকিয়ে দেখল সেদিন ফোন কিনতে এসে যাকে থাপ্পড় মেরেছিল সেই ব্যক্তি। মুহূর্তেই রেগে গিয়ে রিধি বলল, আপনি? আমি। আর বেবি পিঙ্ক কালারটা পরলে আপনাকে বেশি সুন্দর লাগবে। রিধি তখন দোকানদারের দিকে তাকিয়ে বলল, ভাইয়া হোয়াইট কালার ড্রেসটা প্যাক করে দিন। রিধি বলতেই দোকানদার হোয়াইট কালারের ড্রেসটা প্যাক করে দিল। রিধি বিল পে করে দ্রুত চলে গেল। পেছনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি রিধির চাওয়ার পানে তাকিয়ে বলল, যা বাবা, শুধু এটুকুতেই রেগে গেল? মেয়ে মানুষের মন বোঝা সত্যিই অসম্ভব। সেদিন শুধুই থাপ্পড় মারলো, আর আজ সরি তো বললোই না, উল্টো রাগ দেখিয়ে চলে গেল। চৌধুরী বাড়ি যেন আজ কোনো এক স্বপ্নপুরীর রূপ নিয়ে। চারিদিকে ফুল দিয়ে সাজানো হয়েছে, সাথে রয়েছে রং বেরঙের লাইট সিস্টেম। সেই সাথে রয়েছে চৌধুরী বাড়ির লোকেদের নজর কাড়া সাজ। চৌধুরী বাড়ি যদি বাগান হয় তাহলে বাড়ির প্রত্যেকটি সদস্যকে এক একটি ফুল বললে ভুল হবে না। বাড়ির প্রত্যেকটি মানুষের সাথে একে অপরের কি নিবিড় সম্পর্ক, তা বরাবরই আশেপাশের মানুষের আলোচনার বিষয়। সন্ধ্যায় রিশার গায়ে হলুদের ব্যবস্থা করা হয়েছে। বাড়ির সামনে বাগানে সুন্দর করে স্টেজ সাজানো হয়েছে। সবাই যখন সেজেগুজে স্টেজের সামনে চলে গেছে, রিধি তখনও গালে হাত দিয়ে ঘরে বসে রয়েছে। রিধিকে অনুষ্ঠানের কোথাও দেখতে না পেয়ে রিধির মা রিধির ঘরে এলো মেয়ের খোঁজ নিতে। কি ব্যাপার রিধি, এখনো রেডি হসনি কেন? রিধি তখন কাঁদো কাঁদো চোখে মাকে বলল, মা তুমি খুব ভালো করে জানো আমি শাড়ি পরতে পারি না। তোমাকে আমি সেই কখন বলেছিলাম শাড়ি পরিয়ে দিতে, কিন্তু তুমি এখন এসে বলছো রেডি হইনি কেন? আহা মা, আমার হয়েছে, এত বড় হয়েছিস এখনো শাড়ি পরতে পারিস না? রিশার পরে তো তোকে বিয়ে দিতে হবে, শ্বশুর বাড়ি গেলে কে শাড়ি পরিয়ে দেবে? শোনো মা, আমি এক্ষুনি তোমাদের ছেড়ে যাচ্ছি না। আর যদি বলো শাড়ি পরার কথা, তাহলে বলবো শাড়ি পরাতে পারে এমন ছেলেকেই বিয়ে করব আমি। শেষের কথাটা একটু ভাব নিয়ে বলল রিধি। রিধির ঘরের সামনে দিয়েই রেডি হয়ে নিচে নামছিল হৃদ। রিধির কথা শুনে হৃদ বলল, ছোট্ট মা, তোমার পেতনি মেয়েকে নিজের কাছেই রেখে দিও সারা জীবন, তা না হলে যার সাথে ওর বিয়ে হবে তার জীবন ধ্বংস হয়ে যাবে। কথাটা বলেই চলে গেল হৃদ। আর রিধি বিড়বিড় করে হৃদকে বকতে লাগলো। মা যদি শোনে বাড়ির বড় ছেলেকে সে বকছে, তাহলে রিধির খবর করে ছাড়বে তার মা অয়না চৌধুরী। বাড়ি নয়নের মণি কিনা। গায়ে হলুদটা ভালোই কেটে গেল।
কাল বিয়ে, বাড়িতে মানুষের আনাগোনা, সেই সাথে চারিদিকে রয়েছে কড়া নিরাপত্তা। সারাদিন কাজ শেষে রাতে বারান্দার রেলিংয়ে হেলান দিয়ে অহনার সাথে ফোনে কথা বলছিল হৃদ। তখনই বাগানের দিকে কাউকে এগিয়ে যেতে দেখল হৃদ। তাড়াতাড়ি ফোন কেটে বাগানের দিকে গেল হৃদ। কেউ একজন বাড়ির পিছনের প্রাচীরের দিকে এগিয়ে যাচ্ছে। হৃদও ধীরে ধীরে এগিয়ে গেল। যখনই বাড়ির প্রাচীর টপকাতে যাবে তখনই হৃদ বলে উঠল, কে তুমি? হৃদি তখন চোরা দৃষ্টিতে হৃদের দিকে পিছনে তাকালো। হৃদকে দেখে খানিক ঘাবড়েও গেল সে। এত রাতে কোথায় যাচ্ছিলি তুই? হৃদি আমতা আমতা করে বলল, আসলে ভাইয়া হয়েছে কি, কোনো প্রেমিকের সাথে দেখা করতে যাচ্ছিস নাকি? যাই হোক, তাই বলে প্রাচীর টপকে? এতদিন দেখেছি ছেলেরা প্রাচীর টপকে মেয়েদের সাথে দেখা করতে যায়, এখন দেখছি মেয়েরাও কম যায় না। ভাইয়া আপনি সব সময় 2 লাইন বেশি বোঝেন কেন? আমি আইসক্রিম খেতে যাচ্ছিলাম, ফ্রিজে আইসক্রিম নেই, আর আমার এখনই আইসক্রিম খেতে ইচ্ছে করছে। গেট দিয়ে গেলে অনেক প্রশ্নের উত্তর দিতে হবে, তাই প্রাচীর টপকে যাচ্ছি। কি? আর ইউ কিডিং উইথ মি? এত রাতে কে তোর জন্য আইসক্রিম নিয়ে বসে আছে? সামনের গলির পেছনে একটা দোকান আছে, ওইটা অনেক রাত পর্যন্ত খোলা থাকে। আমি আগেও অনেকবার গেছি এইভাবে আইসক্রিম খেতে। যত সব রিডিকিউলাস হ্যাবিট। তাই তো বলি, তোর মতো স্টুপিডের প্রেমে কে পড়বে? জেনে শুনে কে কুয়ায় ঝাঁপ দিবে? ধুর, মুডটাই খারাপ হয়ে গেল। কথাটা বলেই হৃদ হনহনিয়ে বাড়িতে ঢুকে গেল। হৃদ চলে যেতেই রিধি বলল, হনুমান কোথাকার, আমি বুঝি না এর মতো খবিশ কিভাবে আমার চাচাতো ভাই হয়। যাচ্ছিলাম একটা শুভ কাজে, নিজের মুখটা দেখিয়ে আমার যাত্রাটাই অশুভ করে দিল। ধুর, আজ আর আইসক্রিম খাবো না। চারিদিকে অতিথিদের ভিড়। চৌধুরী বাড়ির বিয়ে বলে কথা, এখান থেকে ওখানে যাওয়া কষ্টসাধ্য হয়ে গেছে। আজ রিধি সেই দিনের কেনা হোয়াইট গাউনটা পরেছে। হোয়াইটের মাঝে কটন দিয়ে কাজ করা, তার উপর আবার গোল্ডেন পাথর যেন জলজল করে উঠছে। রিধির ফর্সা শরীরে গোল্ডের কাজ করা গ্রাউন্ডটাই রিধিকে একদম পরীর মতো লাগছে। চুলগুলোতে হেয়ার স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করে সামনে একটা বেবি পিঙ্ক কালারের হেয়ার ক্লিপ দিয়ে অল্প কিছু চুল আটকিয়ে আগলা দিয়ে রেখেছে। গলায় ছোট একটা হোয়াইট পেন্ডেন্ট, যেখানে লাভ শেপের মাঝে ছোট্ট করে রিধি লেখা। কানে হোয়াইট ইয়াররিং, একদম শুভ্র পরি লাগছে রিধিকে। হৃদের সাথে কথা বলছিল অহনা। কথা বলার এক পর্যায়ে রিধিকে দেখে অহনা বলল, দেখো রিধিকে আজকে একদম ডলের মতো লাগছে। হৃদ রিধিকে দেখে আন মনে বলল। অহনা খুশিতে গদগদ হয়ে বলল, আমি ছেলে হলে এতদিন রিধিকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলতাম। হৃদ কোনো জবাব দিল না। অহনা আহ্লাদেশ্বরে রিধিকে ডেকে উঠল। রিধি ভদ্র মেয়েদের মতো অহনার কাছে আসতেই রিধিকে হালকা করে জড়িয়ে ধরল অহনা। বলল, আজ আমার তোমাকে একদম পরীর মতো লাগছে দিদি, একদম কিউটের বস্তা। রিধিও হালকা হাসি দিয়ে বলল, তোমাকেও অনেক সুন্দর লাগছে আপু। একটু পর সিআইডি টিমে অন্যান্য সদস্যরা উপস্থিত হলো। চৌধুরী পরিবারের পক্ষ থেকে হৃদ আর তার বাবা ইশতিয়াক চৌধুরী তাদের উষ্ণ অভিভাবন জানালেন। রিধিও সকলের সাথে হেসে হেসে কথা বলছিল। বিয়ের পূর্ব মুহূর্তে রিশা আর নিশাদকে স্টেজে নেওয়া হলো। রিধি নিশাদের সাথেই ছিল। কখন কি লাগে দেখতে। তখন রিধি নিশাদকে বলল, ভাইয়া আমাকে একদম হিরো জেসা লাগ রাহা হ্যায়। তাই নাকি শালিকা? তোমাকেও একদম নায়িকাদের মতোই লাগছে। আমি যখন রিশাকে দেখতে এসেছিলাম তুমি কোথায় ছিলে? না হলে তোমাকেই বিয়ে করে নিয়ে যেতাম। চিন্তা নেই ভাইয়া, আপনার পকেট ফাঁকা করার জন্য আমি সব সময় আপুর সাথে আছি। আমার আপু আবার সঞ্চয় মানুষ। খানিক থেমে রিধি আবার নিশাদকে পিঞ্চ মেরে বলল, ভাইয়া মেয়েদের মতো মেকআপ টেকআপ করেছেন নাকি? আজকে এত সুন্দর লাগছে। আমি তো চিন্তায় আছি, আমার আপু আবার আপনাকে দেখে শ্বশুর বাড়ি যাওয়ার আগেই সেন্সলেস হয়ে না যায়। চিন্তা নেই শালিকা, তোমার আপু সেন্স হারালে তুমি নিয়ে যাব। কথা বলেই নিশাদ রিধি দুজনেই হেসে উঠল। বিয়ে পড়ানো শেষ হয়েছে অনেক আগে। দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নিজের ঘরের দিকে যাচ্ছিল রিধি। সে এখন চরম বিরক্তি নিয়ে উপরে উঠছে আর বিড়বিড় করে বলছে, কেন যে ওই লোকটার উপর রাগ করে হোয়াইট কালার ড্রেসটা আনলাম, পিঙ্ক কালারটা আনলে
একটুতেই দাগ হয়ে যেত, একটুতেই দাগ হয়ে যেত না, জাস্ট একটু জুস পড়ার ফলেই কেমন দাগ হয়ে গেছে। ধুর। হঠাৎ করে পা মচকে সিঁড়িতে পড়ে গেল রিধি। তখনই নিচে নামছিল রিদ। রিধিকে পড়ে যেতে দেখে বলল, পারিস তো খালি ছেলেদের সাথে ডলাডলি করতে আর তিরিং বিরিং করে লাফাতে, ঠিক করে হাঁটতে পর্যন্ত পারিস না। পা ভেঙে ঘরে বসে থাকলে শেষে কোনো রিক্সা ড্রাইভারকেই বিয়ে করতে হবে। হৃদের কথায় অপমানের চোখ ছলছল করে উঠল রিধির। মুখ বাঁকা করে বলল, রিক্সা ড্রাইভারকেও বিয়ে করতে রাজি, কিন্তু আপনার মতো কাউকে না। রিধিকে পড়ে থাকতে দেখে দ্রুত হাতে রিধিকে ধরে উঠালো অহনা। হৃদকে উদ্দেশ্য করে বলল, আহ হৃদ, ওর সাথে এমন করছো কেন? মেয়েটা ব্যথা পেয়েছে পায়ে। রিধি আর কিছু না বলে অহনার থেকে হাত ছাড়িয়ে নিজের ঘরের দিকে চলে গেল। রিধি চলে যেতেই অহনা হৃদকে বলল, হৃদ, তোমার সাথে আমার দরকারি কিছু কথা আছে, কাল কফি হাউসে দেখা করবে? হৃদকে কিছু বলতে না দিয়েই অহনা চলে গেল। আর হৃদ অহনার চলে যাওয়ার দিকে তাকিয়ে ভাবলো, কি এমন বলবে অহনা যার জন্যে অহনার মুখটা পানসে হয়ে গেল। কফি শপে বসে আছে হৃদ আর অহনা। আধা ঘন্টা ধরে বসে আছে তারা, অথচ অহনা হৃদের সাথে একটা কথাও বলছে না। নীরবতা ভেঙে হৃদই বিচলিত স্বরে বলল, কি হয়েছে অহনা? তখন থেকে কিছু বলছো না? গুরুত্বপূর্ণ কথা আছে নাকি? কি কথা তাও বলছো না? কোনো প্রবলেম হয়েছে কি? হৃদ, বাবা আমার বিয়ে ঠিক করেছে, আমাকে বলেছে তোমাকে বলতে। তুমি যদি ইমিডিয়েটলি আমাদের কথা তোমার ফ্যামিলিকে না জানাও, তাহলে অন্য কোথাও বিয়ে ফাইনাল করে ফেলবে বাবা। হৃদ তখন অহনার দিকে হালকা এগিয়ে অহনার হাত ধরে বলল, ওহ, সেই জন্য তোমার ফেসটা আজ এমন করে রেখেছো। তুমি চিন্তা করো না, দিশার বিয়েটা তো হয়েই গেল। আমি আজ কালের মধ্যেই আব্বুকে আমাদের কথা জানাবো। অহনা তখন ছলো ছলো চোখে বলল, আই লাভ ইউ হৃদ, তোমাকে ছাড়া সত্যি আমি বাঁচতে পারবো না। আমাকে ছাড়া তোমার বাঁচতে হবেও না, আমরা একসাথেই বাঁচবো। অনেক দিন পর ভার্সিটি ক্যাম্পাসে পা দিল রিধি। সিআইডিতে সিক্রেটলি জয়েন করেছে সে। জয়েন করার পর থেকেই ভার্সিটিতে তেমন আসা হয় না, তবে ভার্সিটি ফ্রেন্ডদের অনেক মিস করে রিধি। তাদের সাথে কাটানোর সময়গুলো মিস করে। রিধি যখন ভাবনায় ব্যস্ত, তখনই তার মাথায় একটু আঘাত অনুভব করে রিধি। পেছনে তাকিয়ে দেখে তার বেস্ট ফ্রেন্ড আশিক দাঁড়িয়ে। আশিককে দেখেই রিধি রাগী স্বরে বলল, এটা কি হলো? মাথায় মারলি কেন? তো কি করব, সে কখন থেকে তোকে ডাকছি, তুই তো শুনতেই পাচ্ছিলি না। তা কার ভাবনায় বিভোর ছিলি? হ্যাঁ, আমাদের ফিউচার দুলাভাইয়ের নাকি? তুই আর তোর ফাউল কথা, যত সব। সে আমাকে যা খুশি বল, কিন্তু ট্রিট না নিয়ে আজকে তোমাকে ছাড়ছি না দোস্ত। রিধি তখন কিছু বুঝতে না পেরে বেচারা মুখ করে বলল, কিসের ট্রিট বলতো? সব তোর কি মনে হয়? হ্যাঁ, তুই সিআইডিতে জয়েন করেছিস আমি জানি না? হ্যাঁ, মনে রাখিস তোরই বেস্ট ফ্রেন্ড আমি। হ্যাঁ, শেষের কথাটা একটু ভাব নিয়ে বলল আশিক। আশিকের কথায় রিধি পিঞ্চ করে বলল, সময় এত খাই খাই করছ কেন? হ্যাঁ, বাড়িতে খেয়ে আসিসনি? বাড়িতে খেয়েছি তো কি হয়েছে, এখন তুই খাওয়াবি, চল। এত খেলে মোটা হয়ে যাবি, তখন কোনো মেয়ে তোকে বিয়ে করবে না। আহা, কত ভাবিস তুই আমার জন্য। হ্যাঁ, দেখে ভালো লাগলো। আর আমি যখন প্রথম বেতন পাইছি, সব ফ্রেন্ড নিয়ে কত বিল করছিলি মনে আছে? চুপচাপ চল, আমার বিয়ের কথা তোর ভাবতে হবে না। আরে কি করছিস? হাত ধরে টানছিস কেন? কতদিন পর ভার্সিটিতে এলাম, ক্লাস তো করে যাই। হইছে, তুই আর ক্লাস করার কথা বলিস না। হ্যাঁ, সব নোট কপি করে আমি পাঠিয়ে দেবো তোর কাছে। এখন চুপচাপ চল, আজ তোমাকে ছাড়ছি না বাছা। ভার্সিটি থেকে রিক্সা নিয়ে কফি শপের সামনে দাঁড়ালো রিধি আর আশিক। কফি শপের দিকে যাবে এমন সময় রিধি বলল, তুই যে ফুচকার স্টল, কফি অন্যদিন খাওয়াবো। অনেক দিন ধরে ফুচকা খাই না, আজ ফুচকা খাবো, চল। রাস্তা পার হয়ে ফুচকার স্টলের দিকে এগিয়ে গেল রিধি আর আশিক। ফুচকা খাওয়ার সময় আশিক বলল, খাচ্ছি যখন চল বাজি ধরে খাই, মানে যে কম খাবে বিল সে করবে। রিধি তখন সামনের চুলগুলো পিছনে দিয়ে বলল, হেরে যাওয়ার জন্য তৈরি হ। হয়েছে, স্টাইল কম নে, দেখা যাবে কে হারে। রিধি তখন ফুচকা বিক্রেতাকে বলল, মামা আপনি কাউন্ট করবেন, নেক্সট 15 মিনিটে কে কয়টা ফুচকা খেলো, আর বেশি করে ঝাল দিয়ে ফুচকা দেবেন। ফুচকা বিক্রেতা হাসি মুখে সায় দিল। আশিক তখন রিধির উদ্দেশ্যে বলল,
ওকে, দ্য টাইম স্টার্ট নাও। কথা বলার সাথে সাথেই রিধি আর আশিক টপাটপ ফুচকা খাওয়া শুরু করলো। হৃদ আর অহনা কফি শপ থেকে মাত্রই বের হয়েছে। কফি শপ থেকে বেরিয়ে অহনা হৃদকে বলল, এই হৃদ, দেখো রিধি ফুচকা খাচ্ছে, চলো আমরাও যাই। কথাটা বলেই অহনা রাস্তা পার হয়ে অপর পাশে চলে এলো। হৃদ ও অহনার পিছন পিছন এলো। অহনা রিধির কাছে গিয়ে বলল, কি ব্যাপার রিধি, এত তাড়াতাড়ি খাচ্ছ কেন? আর ছেলেটাকে? রিধি অহনার দিকে না তাকিয়ে খেতে খেতে বলল, আপু আর 5 মিনিট একটু দাঁড়াও। রিধির কথায় অহনাও চুপ হয়ে দাঁড়ালো। শেষ ফুচকাটা রিধি মুখে দিয়ে বলল, দ্য টাইমস আপ অ্যান্ড আই এম উইন, এখন বিল দে। রিধি কথাটা বলেই শয়তানি হাসি দিল। আশিক বেচারা কাঁদো কাঁদো হয়ে বিল পে করে দিল আর বলল, 2টা ফুচকার জন্য হেরে গেলাম। হ্যাঁ, রিধি তখন খিলখিল করে হেসে উঠল। এতক্ষণ এসব চুপচাপ দেখছিল অহনা আর হৃদ। রিধিকে হাসতে দেখে অহনা বলল, এটা কি হলো রিধি? আর বলো না আপু, আমাকে আশিক চ্যালেঞ্জ করেছিল যে যে বেশি ফুচকা খাবে সে বিল পে করবে। ওহ তাই, চলো আবার গেমটা হয়ে যাক। হৃদ তখন বলল, কোনো দরকার নেই অহনা এসব ফালতু গেম খেলার, আর ফুচকা অস্বাস্থ্যকর। হৃদ, তুমি চুপ করো তো। তুমি না খেললে খেলো না, আমরা খেলবো। ওকে, তোমার রেডি তো? আশিক রিধি অহনার কথায় সায় দিল। আবার আর এক দফা গেমে জিতে বিশ্ববিজয়ী হাসি দিল রিধি। কিন্তু এইবার হেরে গেল অহনা। বিল পে করে রিধিকে বলল, রিধি, তোমার চোখ মুখ তো লাল হয়ে গেছে। আরে আপু চিন্তা করো না, আগে বেস্টি ফ্রেন্ডদের সাথে কত কত খেতাম। তবুও বাড়ি গিয়ে হাতে মুখে পানি দিয়ে মেডিসিন নিয়ে নিবে, ওকে? রিধি মাথা এপাশ ওপাশ করে সায় দিয়ে আশিককে নিয়ে চলে গেল। রিধি জানে এখানে বেশিক্ষণ থাকলে যে কোনো সময় রিধটাকে অপমান করতে পারে। অপমানিত হয়ে রিধি নিজের মুডটা নষ্ট করতে চায় না। বিকালবেলা ফরেনসিক থেকে বাড়ি ফিরল হৃদ। ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিল হৃদ। কেবল চোখটা লেগেছিল হৃদের, তখনই ফোনটা বেজে উঠল তার। ফোনটা কানে দিয়ে বলল, আসসালামু আলাইকুম স্যার, কোনো দরকার? ফোনের ওপাশ থেকে কিছু শুনে চুপ হয়ে গেল হৃদ। ফোনের অপর পাশ থেকে এসিপি আকরাম হাসান বলল, আই থিঙ্ক তুমি বুঝতে পেরেছো হৃদ, কালে তুমি কুষ্টিয়া যাবে। হৃদ তখন ব্যস্ত স্বরে বলে উঠল, ওকে স্যার। পরের দিন কুষ্টিয়ার উদ্দেশ্যে যাত্রা করল হৃদ। পরনে তার সাদা শার্ট, কালো প্যান্ট, চুলগুলো ব্লাশ করে পেছনে দিয়ে রেখেছে, পায়ে ফর্মাল শু, চোখে সানগ্লাস, একদম মিস্টার পারফেক্ট। হৃদের সাথে আছে রিধি, ভোর আর জাবিদ। জাবিদ গাড়ি ড্রাইভ করছে। গাড়ির কাঁচটা হালকা ফাঁকা করে রাখা, সেখান দিয়ে শো শো করে বাতাস ভিতরে ঢুকছে। হৃদ ভেবেছিল আজ অহনার কথা বাড়িতে বলবে, কিন্তু হঠাৎ কুষ্টিয়া যাওয়ার কারণে আজ বলতে পারবে না। গাড়ির বাইরে দৃষ্টি রেখেই হৃদ বলল, জাবিদ, আর কতক্ষণ লাগবে? জাবিদ গাড়ি চালাতে চালাতে বলল, আর 15 মিনিট স্যার। সারাদিন দৌড়াদৌড়ি করে ক্লান্ত জাবিদ, ভোর, রিধি আর হৃদ একটা গোপন কেসের জন্যে কুষ্টিয়া এসেছিল তারা। ক্লান্ত দেহ নিয়ে যখন তারা পুনরায় ঢাকার দিকে রওনা দিল, হঠাৎ করে ভোর সামনের গ্লাসের দিকে তাকিয়ে বলল, স্যার মনে হচ্ছে আমাদের গাড়িটা কেউ ফলো করছে। হৃদ তখন স্বাভাবিক স্বরে সিটে হেলান দিয়ে বলল, একটা নয় ভোর, 3টা গাড়ি ফলো করছে আমাদের। কি বলছেন স্যার, কিন্তু কেন? বোকাদের মতো কথা বলো না ভোর, আমরা কোন ডিপার্টমেন্টে কাজ করি ভুলে যাও উনি নিশ্চয়ই। স্যার ওরা কিভাবে জানলো আমরা এখানে এসেছিলাম? আমরা তো সিক্রেটলি এসেছিলাম। সেটা ভাবার বিষয়। গাড়িটা যখন একটা ব্রিজ অতিক্রম করবে, জাবিদ তখন বলল, স্যার সামনে একটি গাড়ি দাঁড় করানো, পিছনেও একটা আসছে, এখন কি করব? ভয়াবহ বিপদ দেখে ঘামতে লাগলো জাবিদ, ভোর। তখন রিধি ব্যস্ত স্বরে বলল, স্যার সিটের নিচের অস্ত্রগুলো কি বের করব? হৃদ বাঁকা হেসে বলল, তার দরকার নেই, এরা তো জাস্ট চুনুপুটি। হৃদের গাড়িটা ব্রিজের ঠিক মাঝ বরাবর দাঁড়িয়ে। হৃদ তখন বলল, জাবিদ, তুমি প্রথমে নর্মাল স্পিডে গাড়িটা সামনে নিবে, আর আমি ইশারা করতেই হাই স্পিডে পেছনের দিকে নেবে। আর রিধি, তুমি সামনে থেকে আক্রমণ হলে তার জবাব দেবে। ভোর, তুমি রিধিকে গাইড করবে। হৃদের কথা শেষ হতেই সামনের গাড়ি থেকে গুলি আসা শুরু হলো। হৃদ তখন বলল,
আমাদের গাড়ি বুলেট প্রুফ, সো ভয় নেই। লেটস গো, টিম রেডি হয়ে যাও। জাবিদ প্রথমে নর্মাল গতিতে গাড়ি চালিয়ে সামনের দিকে এগিয়ে গেল। সামনের পিছনে উভয় গাড়ি থেকে গুলি আসতে শুরু করলো। রিধি, ভোর অত্যন্ত দক্ষতার সাথে গুলির জবাব দিতে লাগলো। গোলাগুলির এক পর্যায়ে হৃদের নির্দেশে পেছনের গাড়িটার টায়ারে শুট করতেই হৃদ বলে উঠল, জাবিদ গো ব্যাক। সামনের গাড়ি এগিয়ে আসছে প্রচণ্ড গতিতে, পেছনের গাড়িটা এখন থেমে আছে, তবে গুলির ছোড়া বন্ধ হয়নি। সামনের গাড়িটাকে ওভারটেক করার সময় হৃদ দক্ষ হাতে কিছু ছুঁড়ে মারল গাড়িতে। ব্যাস, দাউ দাউ করে জ্বলে উঠল গাড়িটি। পিছনের গাড়িটার সামনে আগুন দেখে আর এগিয়ে আসতে পারল না। হৃদের গাড়িটা যখন ব্রিজের রাস্তা পেরিয়ে কাঁচা রাস্তার দিকে এগিয়ে যাচ্ছে, তখনই অপোজিট সাইড থেকে একটা গাড়ি এগিয়ে আসলো তাদের দিকে। কাছে আসতেই গাড়িটি থেকে গুলি করা শুরু হলো। হৃদ তখন বলল, জাবিদ গাড়ি থামবে না, যাই হোক, আর আঁকাবাঁকা করে গাড়িটা এগিয়ে নিয়ে চলো, যাতে ওরা বুঝতে পারে না আমরা কোন দিক দিয়ে ওদের ওভারটেক করব। আর রিধি, ভোর, নিজেদের রক্ষা করতে ভুলো না। দুটো গাড়ি এগিয়ে চলছে ভয়ানক গতিতে, কখন কি হয় বলা যাচ্ছে না। শুট করার এক পর্যায়ে একটা গুলি এসে লাগলো ভোরের হাতে। ভোরের দুর্বল শরীরটা সিটে নেতিয়ে পড়ল। হৃদ তখন বলল, জাবিদ, ভোরকে হসপিটালে নিতে হবে, ওদের সাথে মোকাবেলার সময় নেই এখন। গাড়ির এক চাকা রাস্তায় রেখে আরেক চাকা চাষের জমির দিকে এগিয়ে নিয়ে যাও, আর ওরা গুলি করলে আমি দেখে নেব। রিধি, হাইলি অ্যালার্ট হও। হৃদের কথা মতো তাই করলো রিধি আর জাবিদ। গাড়িটা একটা সরকারি হসপিটালের সামনে থামলো। হৃদ, জাবিদ দ্রুত ভোরে ট্রিটমেন্টের ব্যবস্থা করে হসপিটাল থেকে বের হলো। হসপিটাল থেকে বের হয়ে জাবিদ বলল, স্যার এখন কি করব? হসপিটাল তো কাউকে অ্যালাউ করবে না, এদিকে রাত হয়ে আসছে। গাড়িটার সামনে কোনো হোটেলে নিয়ে চলো, আজকে রাতটা আমরা হোটেলেই থাকবো। জাবিদ গাড়িতে উঠে বলল, ওকে স্যার। চারিদিকে মাগরিবের আজান শোনা যাচ্ছে। এমন সময় হৃদের গাড়িটা থমথমে নির্জন এক পরিবেশে থেমে গেল। হৃদ বিরক্তির স্বরে বলে উঠল, কি হলো জাবিদ, গাড়ি থামালে কেন? স্যার আমি নেমে দেখছি।